আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আমার আজকের এই ভিডিওটি মূলত ভারতের যে প্রখ্যাত সাংবাদিক রজত শর্মা, সেই রজত শর্মার একটা বিখ্যাত অনুষ্ঠান আপকি আদালত, আপনারা অনেকেই দেখেছেন। অর্থাৎ নিজেকে নিজের কাছে প্রশ্নবিদ্ধ করা এবং সেই প্রশ্নের আলোকে এবং জবাবের আলোকে অন্যের নিকট নিজেকে তুলে ধরার যে একটা অনবদ্য প্রয়াস, ভারতের কিংবদন্তি সাংবাদিক রজত শর্মা তার আপকি আদালতের যে অনুষ্ঠানের মাধ্যমে তিনি চেষ্টা চালিয়ে আসছেন, এটা বিশ্বের মিডিয়া জগতের একটি মাইল ফলক। আমি দেখি তার অনুষ্ঠানটি অনেকদিন ধরে, যতদিন ধরে আমি জানছি, এবং একটি অনুষ্ঠান কখনো কখনো একাধিকবার আমি দেখেছি। তো সেই দিক থেকে আমার আজকের যে উপস্থাপনাটি নিজেকে নিয়ে মূলত অনেকটা সেই নিজের কাছে নিজের সেই প্রশ্ন যে আমি কে, আমি কি করছি, আমার যারা দর্শক তারা আমাকে কেন পছন্দ করছেন, আমার যারা হেটার, যারা আমাকে ঘৃণা করেন, তারা কেন আমাকে ঘৃণা করছেন, অথবা আগামীতে যারা আমাকে ঘৃণা করবেন বা ভালোবাসবেন, তো সেক্ষেত্রে তারা যদি আমার সম্পর্কে কিছু তথ্যপাত্র তাদের জানা থাকে, তাহলে হয়তো তারা তাদের ঘৃণা করার ক্ষেত্রে বা ভালোবাসার ক্ষেত্রে সেটা সিদ্ধান্ত নিতে তারা ভালো করবেন, বা যাকে বলা হয় খুবই তারা সিস্টেমেটিক ওয়েতে সিদ্ধান্ত নিতে পারবেন। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে আপনি, আমাদের তো এখন অশ্লীলতা শব্দে ভীষণভাবে ব্যবহৃত হচ্ছে, এবং আপনি যাই বলবেন তার মধ্যে দু চারটি গাল, দু চারটি অঙ্গভঙ্গি, অশ্লীল শব্দ, চোখ বাঁকানো, আঙ্গুল উঁচু করা, হাত উঁচু করা, যা মুখে আসে তাই বলা, এইগুলো না বললে মনে হচ্ছে যে কোনো কন্টেন্ট তৈরি করা যাচ্ছে না। গালাগাল করতে হবে, তারপর শেষে প্রতিপক্ষকে ভীষণভাবে আঘাত করতে হবে। মুখে যত অশ্লীল শব্দ আছে, মস্তিষ্কে যত অশ্লীল শব্দ আছে, তো সেই দিক থেকে আমার এই অনুষ্ঠান যারা দেখেন, যারা আমাকে ঘৃণা করেন, তারাও গালি দিয়ে বলতে পারেন যে তুমি কে, তুমি কে, এর সঙ্গে যার যে পছন্দ সেভাবে আপনারা সেই গালিটা যুক্ত করে নেন। তুমি কে, যে তোমার কথা আমাদের শুনতে হবে, তুমি এমন কুতুব যে তোমার সম্পর্কে আমাদের জানতে হবে, তোমাকে কে জিজ্ঞেস করে, তোমার মানে আরো বাজে কথা, যে তোমাকে জিজ্ঞেস করার আমার কি দায় ঠেকেছে, তুমি মরে যাও, তুমি বেঁচে থাকো, তাতে আমাদের কিছু আসে যায় না, তুমি বাংলাদেশ একটা বিরক্তির নাম, তোমার মতো মানুষ মরে যাওয়া আর তেলাপোকা মরে যাওয়া, আর তোমার মতো মানুষ বেঁচে থাকা আর একটা টিকটিকির বেঁচে থাকা, এর কোনো মানে পার্থক্য আমরা দেখি না, এরা হেটার। তো এত কিছুর পরেও যে বাস্তবতা হলো যে আমি 2009 সন থেকে লিখছি, এবং দেশের প্রথম শ্রেণীর পত্রপত্রিকাগুলোতে এই লেখাগুলো প্রকাশিত হচ্ছে। যখন প্রতি সপ্তাহে একটা লেখা লিখি, ইন্টারনেট মিলিয়ে সবকিছু মিলিয়ে 1 কোটি লোকের কাছে চলে যায়। তো সেই 1 কোটি লোকের মধ্যে দেশের প্রধানমন্ত্রী সে 2009 থেকে শুরু করে একেবারে রাস্তার কলা বিক্রেতা, এমনকি রিক্সাওয়ালাকেও আমি দেখেছি যে আমার লেখা বসে বসে মনোযোগ সহকারে পড়ছেন। তো কাজী যারা আমাকে গালাগাল করছেন তাদের কথা যেভাবে আমি স্মরণ করি, এরকম 1 কোটি লোক, যেটা গুগলের রেকর্ড, পত্রিকার পাঠক এবং পত্রিকার যে ইন্টারনেট পেজ থাকে, সেটা ফেসবুক, গুগল এবং তাদের যে ওয়েব, সেখানে যে তথ্য এবং ডাটা রয়েছে, সেটা সবসময় অন অ্যাভারেজে আমার যে লেখাগুলো 1 কোটি লোক পড়ছে প্রতি সপ্তাহে। নয় দিগন্তে যখন লিখেছি, আপনারা রেকর্ড চেক করে দেখতে পারেন, 2009 থেকে একেবারে 2024 সন পর্যন্ত নয় দিগন্তে লিখেছি। বাংলাদেশ প্রতিদিনে 2009 থেকে এখন পর্যন্ত লিখছি, মধ্যে কিছুদিন বিরতি ছিল। তো আমার একটা কমিটমেন্ট আছে পাঠকদের নিকট। আমি একটা নির্বাচিত সংসদ সদস্য, একেবারে প্রতিযোগিতামূলক ভোটে পাশ করে আসছি। বাংলাদেশের যে কয়টা আসনে 2008 সনে খুব হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, আমার আসন তার মধ্যে অন্যতম, এবং সেখানে আমি প্রতিযোগিতামূলক পরিবেশে নির্বাচিত হয়ে তার চেয়ে বেশি প্রতিযোগিতার মধ্যে পড়ে আওয়ামী লীগের রাজনীতি করেছি 2009 থেকে 2014 পর্যন্ত। আবার তার চেয়ে বেশি প্রতিযোগিতা করে 2014 থেকে 18 পর্যন্ত এই ঢাকা শহরে আমাকে দাঁড়িয়ে থাকতে হয়েছে। আবার বিএনপিতে যখন যোগদান করলাম 2018 থেকে আজ অবধি, আমাকে আওয়ামী লীগের সঙ্গে, বিএনপির সঙ্গে, জামাতের সঙ্গে, অন্যান্য যারা আছে সবার সঙ্গে লড়াই করে টিকে থাকতে হয়েছে। সো এটা আমার কাছে খুব সহজ মনে হয় না, আপনাদের কাছে খুব সহজ মনে হতে পারে, আমার কাছে খুব সহজ মনে হয় না। আর এত প্রতিযোগিতার মধ্যে থেকে আমার স্বাস্থ্যহানি হয়নি, অর্থহানি হয়নি, আলহামদুলিল্লাহ সুনাম হানি হয়নি, এবং আমার প্রতি মানুষের যে আগ্রহ, এটা কমেনি। এ কারণ হলো আমি যে কাজগুলো করতাম সে কাজে উন্নতি হচ্ছে। যেমন আমি 2009 সন থেকে টক শো করছি, এই সময়ের মধ্যে যারা স্টার ছিলেন
আমার সাথে যারা ছিলেন তারা প্রায় সবাই হারিয়ে গেছেন, একজনও নেই 2009 সনে যারা প্রথম টপ 10 যাদের বক্তব্য শোনার জন্য মানুষ পাগল হয়ে যেত। তো 2009-10 সনে আমি তাদের মধ্যে একজন ছিলাম। এখন গিয়ে দেখেন সেই 10 জনের মধ্যে হাতে গোনা 2-1 জন আছে, কিন্তু তাদেরকে এখন কেউ ডাকে না। যারা আছেন জীবিত আছেন কিন্তু তাদের কেউ ডাকেন না অথবা তারা যান না। আর একমাত্র আমি সে আগে 2009 সনে আমার যে টক শোতে যেভাবে ডাকাডাকি হতো, তো এখনো সেভাবে ডাকছে, যেভাবে আগে পত্রিকায় লিখতাম সেভাবে লিখছে, যেভাবে মানুষ আমার কথা শুনতো এখন শুনছে। তো কোনো জায়গাতে আমার কোনো সমস্যা হয়নি। আমার বন্ধুর সংখ্যা বেড়েছে, শত্রুর সংখ্যাও বেড়েছে, এর কারণে দেশের জনগণের সংখ্যা বেড়েছে। আমাকে নিয়ে মানুষের আগ্রহ কোনো রকমভাবেই কমছে না। সে লোকটা করছে কি, তার কি আছে, কেন সে এত নড়াচড়া করছে। কেউ বলছে যে এই ডক্টর ইউনূসকে সে স্বস্তিতে থাকতে দিচ্ছে না, কেন তাকে গ্রেপ্তার করা হচ্ছে না, ওকে জেলে পড়া হচ্ছে না। অনেকে দেশের বাইরে থেকে বলছে ওকে ধরো, ওকে মারো, কিন্তু কেউ দেশে এসে আমাকে মারছে না। তো তারা খুব আশ্চর্য হয়ে যাচ্ছে যে এই লোকটা কে, এখন তাকে কেন পাগলা গারদে নেওয়া হচ্ছে না। এতো তার ব্রেন এলোমেলো হয়ে গেছে, সে সকালে এক কথা বলে বিকেলে এক কথা বলে, সে কুটনেমি করে, ইত্যাদি ইত্যাদি নানা রকম। তো এই সকল বিষয় নিয়ে খুব সংক্ষেপে আলোচনা করবো যেন আপনাদের ধৈর্যচ্যুতি না ঘটে। প্রথমত এখানে বাংলাদেশে একটা শব্দ খুব ব্যবহৃত হয়, সেটা হল গুজব। আসলে গুজব যে শব্দটা, এখানে দুটো ব্যাপার আছে। একটা হলো গল্প বলা। গল্প বলেন যারা, সেটা রবীন্দ্রনাথ বলেন, বঙ্কিম বলেন, মানে এটা কিন্তু একেবারে শতভাগ মিথ্যা। তাদের যে একটা কল্পনা, যেটা মানুষকে আপনাকে একটা কল্পনার জগতে নিয়ে যাচ্ছেন, এটাকেও আপনি এক ধরনের গুজব বলতে পারেন। আপনি চিন্তা করেন, চুলতার কবেকার অন্ধকার বিদিশার নেশা। তো চুলতার কবেকার অন্ধকার বিদিশার নেশা, এরকম কি কোনো নারী আছে? খুঁজে পাবেন। কিংবা মোনালিসা বলে যাকে বলা হয়, কোনো নারী পৃথিবীতে ছিল? লিওনার্দো দা ভিঞ্চির সেই যাকে বলা হয় বিখ্যাত চিত্রপট, এটাকে আপনি কত বড় গুজবের কথা বলবেন? কিংবা মাইকেল অ্যাঞ্জেলোর যে বিখ্যাত ভাস্কর্য রয়েছে ডেভিড, মানে হযরত দাউদ আলাইহিস সালাম ন্যাংটা হয়ে আছেন, তার লিঙ্গ থেকে শুরু করে তার পশ্চাৎদেশ, তার যাকে বলা হয় গুহ্যদ্বার, সবকিছু তিনি নিখুঁতভাবে ফুটিয়ে সেই এমন একটা ছবি এঁকেছেন, নাম দিয়েছেন ডেভিড, হযরত দাউদ আলাইহিস সালাম দিয়ে। আবার সেটা খ্রিস্টানদের যে পোপের যে বাসভবন, সবচেয়ে পবিত্র জায়গা ভ্যাটিকান সিটি, সেখানে আবার সেই ভাস্কর্যটা উলঙ্গ একজন নবীর উলঙ্গ ভাস্কর্য তৈরি করা হয়েছে। আর এটাকে আপনি কত বড় গুজব বলবেন? এটাকে কি আপনি স্ক্যাপচার বলবেন, আর্ট বলবেন, কালচার বলবেন, ইতিহাস বলবেন, নাকি গুজব বলবেন? রাজনীতিতে যে গোয়েবলসের কথা বলা হয়, রাজনীতিতে যে আবুল ফজলের কথা বলা হয়, রাজনীতিতে সেই কেন মোল্লা দো পেয়াজা এত বিখ্যাত, কেন রাজনীতিতে গোপাল ভাঁড় এত বিখ্যাত, এখন পর্যন্ত আমরা কেন গোপাল ভাঁড়কে ভুলতে পারছি না, কেন এই জিনিসগুলো? কিংবা আমাদের বাংলা সিনেমাতে কেন নায়কের একজন বন্ধু থাকতে হবে, নায়িকার একজন বান্ধবী থাকতে হবে, এবং বান্ধবীদের মধ্যে একজন দুজন থাকবেন যারা খুব রসালো কথাবার্তা বলেন, যেটাকে বলা হয় কৌতুক করেন, কেন এই জিনিসগুলো হয়? হাবা হাসমতের সাথে নায়কের সোহেল রানার কেন এত খাতি থাকবে? সোহেল রানা তো রাফ অ্যান্ড টাফ একজন মানুষ, তার বন্ধু কেন হাবা হাসমত হবেন? কিংবা তার বন্ধু কেন ওয়াসিম, তো ওয়াসিম যখন নায়ক ছিলেন রাজকুমার, তার বন্ধু কেন টেলিসামাত হবেন? এই জিনিসগুলো মূলত ব্যাপার হলো যে আমাদের এই সমাজে, যেমন বলে না পাগল ছাড়া দুনিয়া চলে না, তেমনি গুজব ছাড়া এই পৃথিবী চলে না। এখন এই পৃথিবীতে যা দেখেন আপনি, যে যুদ্ধ হচ্ছে, বা মানে রাশিয়া